প্রথমত হচ্ছে রাজ্জাকি ভাই যে এটা বলেছেন যে রাজনীতিতে আদর্শ বলে কিছু নাই এবং শেষ কথা বলে কিছু নাই। রাজনীতিতে শেষ কথা যদি মানে এই প্রপঞ্চটা যেটা আমাদের এখানে স্টাবলিশড হয়েছে সেটা যদি না থাকতো তাহলে তো খুব কঠোর অবস্থা হয়ে যেত। ফ্লেক্সিবল বলেই তো আমরা এখনো টিকে আছি, নাইলে তো ওই যেটা সাইফুল ভাই বলছিল যে দেখা দেখি বন্ধ হয়ে যেত। জামাতকে একবার আওয়ামী লীগ নিচ্ছে, আবার বিএনপি নিচ্ছে, কিন্তু রাজ্জাকি ভাই এটা বলছেন না জামাত একবার বিএনপির দিকে যাচ্ছে, একবার আওয়ামী লীগের দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে সবাই ফ্লেক্সিবল আছে। জামাতও তো বলতে পারতো যে আমি ওরা মানবরচিত মতবাদ করে ওদের সাথে যাব না, ওরা হারাম, কিন্তু জামাতও তো যাচ্ছে। ফলে এখানে এক ধরনের এখানে এই ফ্লেক্সিবিলিটি থাকার কারণেই কিন্তু আমাদের দেশটা বা রাজনীতিটা কিছুটা সহনীয় পর্যায়ে আছে। তো এই জন্য বলছি যে কোনো কিছুর শুধু এক পৃষ্ঠ না, 2 পৃষ্ঠেরও সুবিধা আছে। না তবে 30 সেকেন্ড নেই, আমি বলবো আমি বলি জামাতের যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে কি, জামাত হলো রাজাকার, আমার কথাটা হলো ওইখানে। আর আপনি হলেন, আমি হলাম স্বাধীনতার পক্ষের শক্তি, আমি তাকে কখনোই নিব না ওই হিসাবে। আমার কথা হলো সেটা। না রাজাকি ভাই আপনি আবার আদর্শের কথা বলছেন, তো আদর্শের বিষয়টাও তো আছে। আমি আদর্শ নাই যে সেটাই প্রমাণ করছি, শুধু সেটা না। কথা হচ্ছে যে আমি আপনার কথা বলছি যে আপনি তো একটা পাশ বললেন, আমিও আরেকটা পাশ বললাম যে এই যে শেষ কথা বলে কিছু না, এটার আবার একটা পজিটিভ দিক আছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা আটকে যাচ্ছি না, আমরা আবার সচল হয়ে যাচ্ছি। যাই হোক, এই সরকারের অনেক কিছুর আমরা সমালোচনা করছি সত্য, কিন্তু যে কথাটা আনিস আলমগীর ভাই তুলেছেন, দেখেন 71-এর সাথে তুলনা করেছেন উনি, যে 71 সালের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কী ছিল। দেখেন যে কোনো কিছু দুইটা পরিস্থিতি কখনো এক হয় না, কিছুটা কিছু পার্থক্য থাকে। 71 সালে কয়টা থানা আক্রমণ হয়েছে, কয়টা থানার লোকেরা ছিল? 71 সালে ডিসিরা এসপিরা যারা ছিল তারা আমরা যতটুকু শুনেছি তারা তাদের শপথের কার্যক্রমে ছিল। এখানে দেখেন যেটা কিছুটা রাজ্জাকি ভাই বলেছেন, মসজিদের ইমাম থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে পিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত নাই। ঠিক আছে, আমরা আপনার মনে থাকার কথা, সড়কে ট্রাফিক ছিল না, এক সপ্তাহ ছাত্ররা দিয়েছে, রাস্তায় ডাকাতি শুরু হয়ে গিয়েছিল, ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে রাত পাহারা দিয়েছে। এরপরে দেখেন যেটা দৃশ্যমান চোখে পড়ছে না, যেটা বলছেন, আমরা তো দেখেছি ডক্টর ইউনূসের বাসার সামনে আন্দোলনের পর আন্দোলন হয়েছে। কই আমরা তো কোনো গণভবনের সামনে, বঙ্গভবনের সামনে আন্দোলন হতে তো দেখি নাই অতীতে কখনো। হয়েছে তো। কথা হচ্ছে আমরা প্রফেসর ইউনূসের 2টা সমালোচনা করেছি, যে উনি আমাদের জাতীয় ঐক্যটা যদি প্রথম থেকে ধরে রাখতে পারতেন, আর আইনশৃঙ্খলা পরিস্থিতিটা এখনো সরকারের নিয়ন্ত্রণে আসে নাই, এটা একদম খোলামেলাভাবে বলছি। কে কাকে সহযোগিতা করছে অসহযোগিতা করছে সেটা আলাদা ব্যাপার। আদার দেন আমরা যদি সমালোচনার জায়গায় একেবারেই সমালোচনা করি, যেটা হয়েছে সেটা নাকি আমাদের ব্যাংকিং সেক্টরের কি অবস্থা, আমাদের যে 2 প্রশ্ন বা প্রসঙ্গ উল্লেখ করলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা, এই 2 প্রসঙ্গ নির্বাচনকে কতটা প্রভাবিত করবে? শুনেন, নির্বাচনের যেটা সাইফুল ভাই বলেছে, নির্বাচনের সংখ্যাটা আমি যেটা দেখি, আপনি দেখেছেন কালকেও বিএনপির একটা মারামারি হয়েছে, তাদের চট্টগ্রামের মারামারিটা, এবং এটা সহিংসতার রূপ নিচ্ছে। আজকেও 2-1টা জায়গায় ঘটনা হচ্ছে। নির্বাচন যখনই ঘোষণা হবে আমি 2টা মারামারির আশঙ্কা দেখি বা 3টা মারামারির আশঙ্কা দেখি। একটা হচ্ছে বড় রাজনৈতিক দলের অন্তঃকন্দল, এবং সে অন্তঃকন্দলে পুলিশ এবং সেনাবাহিনী কি ভূমিকা নিচ্ছে একটা জায়গা। 2টা হচ্ছে 2 রাজনৈতিক দলের মারামারির মধ্যে যদি ঘটে, যেটা আমরা দেখেছি কিছুটা কক্সবাজারে বা জামাতের সাথে লক্ষ্মীপুরে বিএনপির এই ধরনের মারামারি দেখতে পাচ্ছি। সেখানে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না। সো ইলেকশন আসলে তো এটা বাড়বে। ঠিক আছে, আরেকটা ঝুঁকি আছে যেটা কেউ আমরা আলোচনা করছি না। যে আওয়ামী লীগকে আমরা চিনি, সেই আওয়ামী লীগ, এই যে আপনি দেখবেন চট্টগ্রামে ছাত্রদের মধ্যে 2টা মারামারি হয়েছিল, এবং একে অপরকে আঙ্গুল তুলেছে যে ওখানে স্বৈরাচারের ফ্যাসিবাদের লোকেরা আছে, এরা বলছে এদের এখানে ফ্যাসিবাদের লোকেরা আছে। ইলেকশনের সময় এ ধরনের ঘটনা অনেক ঘটবে। বিএনপি বলবে জামাতের মধ্যে ফ্যাসিবাদী লোকেরা ঢুকে গেছে, এনসিপি বলবে বিএনপির মধ্যে ঢুকে গেছে, বিএনপি বলবে জামাতের মধ্যে। মানে আজকে নিশ্চয়ই জানেন যে কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীদের সাথে বিএনপি নেতা আমি সেটাই বলছি, 35 জন মারামারি ধাওয়া পাল্টা দাও হতেই পারে, এটা নিয়ে কোনো কথা না। আমার কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির পুলিশের ভূমিকাটা সেখানে কি হবে। আমরা পুলিশকে এখন পর্যন্ত সেই মানে তার যে পুলিশি ভূমিকাটা, পুলিশিংটা সেখানে আমরা দেখতে পাচ্ছি না। এবং রাজ্জাকি ভাই যেটা বলেছেন আর্মি, সেখানে আমরা বলছি যে তারা ইনএড টু সিভিল, মানে সিভিল পাওয়ারে তারা থাকছেন, সেখানেও কিন্তু তৎপরতাটা ওই ধরনের না। গোপালগঞ্জে আমরা কি দেখলাম,
সিরিয়াসলি আপনার একটা ফেলিওর হয়েছে, এর পিছনে কোনো রহস্য আছে গোয়েন্দা কিনা? ফেলিওর আছে। দেখেন, আপনারা যে সবাই রহস্য আর ষড়যন্ত্র বলেন, আমরা ছোটবেলায় একটা কথা বলতাম যে কোন যন্ত্রণা, জি, তখন আমরা বলতাম সেটা হচ্ছে ষড়যন্ত্র। আপনার যে কোনো ফেলিওরকে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া যায়। কথা হচ্ছে আপনার শত্রু তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই, আপনি কেন শত্রু ষড়যন্ত্রকে কারণ হিসেবে উল্লেখ করবেন? আপনি তো জানেন শত্রু ষড়যন্ত্র করবেই, সুতরাং শত্রু ষড়যন্ত্রকে আপনার তো খেয়াল রাখবেন শত্রু কি ষড়যন্ত্র করতে পারে। আমি আপনাকে লিখে দিতে পারি, শেখ হাসিনার বিচার শুরু হলে আওয়ামী লীগ এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো অপঘাত নাই, এমন কোনো নাশকতা নাই যেটা করবে না। এটা আপনি হিস্ট্রি থেকে দেখতে পারেন। সুতরাং আপনি যদি তখন বলেন, আমি কথাটা শেষ করি ভাই, সেটা হচ্ছে যে আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতি থেকে, যেটা প্রত্যেক জায়গায় হয়, গণ অভ্যুত্থানের পরে পাল্টা গণ অভ্যুত্থান হয়, পৃথিবীর বহু জায়গায় হয়েছে, আমাদের এখানে এখনো এই ধরনের সিচুয়েশন আমরা সমাধান করতে পারি। সুতরাং আমরা একেবারে আমরা যদি এটা মনে করি যে ইলেকশনের মাধ্যমে একটা সমাধান হয়ে যাবে, সংস্কারের মাধ্যমে, আমরা একটু আহমেদ আজম ভাইয়ের কথা শুনে আপনার কাছে আসি। টাইম দিয়েন না, অসুবিধা নাই। আমি জাস্ট মঞ্জু ভাইকে বলছি যে ৭১ সালে যে পরিস্থিতি, একটা বিধ্বস্ত রাষ্ট্র, একটা জাতিকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, ৩০ লক্ষ মানুষ মারা গেছে যেখানে, এত নির্যাতন পাকিস্তানি বাহিনীর, এটার সাথে যদি আমরা আজকে শেখ হাসিনার একটা সরকার বদলকে এটার সাথে যদি তুলনা করি, ওই রাষ্ট্রে ওই সময় যে পরিস্থিতি দেশের মধ্যে ছিল, সড়কই তো ছিল না, এখন তো সড়ক আছে। আমার নিজের বাড়ি পড়ে দিয়েছে, আমাদের নিজের গাড়ি পড়ে দিয়েছে, রাস্তা ছিল না। সেরকম একটা দেশের থেকে আজকে ৫৪ বছর পরে একটা রাষ্ট্র যেখানে সরকার বদলে কিছু অ্যাট্রোসিটি ঘটেছে, সেটাকে যদি আপনি বলেন কিছুই নাই, সব কিছু ভাঙচুর, কিছুই হয় নাই, এগুলো তো অ্যাবসার্ড। আনিস ভাই, এই প্রসঙ্গ আরো শুনবো। আহমেদ আজম খান। আলমগীর ভাই, আনিস ভাই আপনার বাড়ি পুড়িয়ে দিয়েছে, এবারে আওয়ামী লীগের কত লোকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বলেন? এবারে পুড়ে দিয়েছে, কিন্তু সেই তুলনা কি থানা পুড়ে দিয়েছে? তুলনা করবেন না, তুলনার তাই তো আপনি তো তুলনা করেছেন, তুলনাটা তো আপনি করেছেন। না, আপনারা বলতেছেন যে ৭১ সালে আপনি প্রশ্নটা তুলেছেন, এমন একটা বিধ্বস্ত রাষ্ট্র ছিল যেখানে কিছু হতে পারে না। ৭১ সালে এত বিধ্বস্ত অবস্থা থেকে আমরা কিভাবে উঠে এসেছি? আপনি প্রথম তুলনাটা করেছেন, আপনি বলেছেন যে এটা কি ৭১ সালে যে খারাপ ছিল, আমি তো বলি না যে খারাপ ছিল, ধুলিসাৎ হয়ে গেছে। না, আমরা এই আনিস ভাই এবং মঞ্জু ভাই দুজনকে অনুরোধ করছি, আমরা পরবর্তী পর্যায়ে শুনবো। আহমেদ